গপ্পসপ্পের আজকের এপিসোডে আপনারা শুনবেন বিখ্যাত লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অকল্পনীয়। চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের আমাদের নিবেদন অকল্পনীয়। আমাদের এই লাইনে লাস্ট ট্রেন 11:30টায়। নেহাত দৈব দুর্বিপাক না হলে লাস্ট ট্রেনে আমরা কেউ চাপি না। তা সেবার মধ্যমগ্রাম থেকে আমার এক বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলাম। তখন শীতকাল, তার ওপর ফিরতেও রাত হয়ে গেল অনেক। স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেন সবুজ সংকেত পেয়ে ছাড়বার উপক্রম করছে। আমি ছুটে গিয়ে একটা বগিতে উঠে পড়তেই ট্রেনটি ছেড়ে দিল। আমি রামরাজাতলায় নামি। হাওড়া থেকে মাত্র 2টি স্টেশন পরেই রামরাজাতলা, এমন কিছু দূরও নয়। কিন্তু মুশকিল হলো ট্রেনে উঠে সহযাত্রী হিসাবে কাউকে না পেয়ে। পুরো বগিটা একেবারে সুনসান। ভয় করতে লাগলো খুব, কেননা দিনকাল খারাপ। বিশেষ করে টিকিয়াপাড়ায় সমাজ বিরোধীদের দৌরাত্ম্য খুব। যদি কেউ সেখান থেকে ওঠে এবং বদ মতলব প্রয়োগ করে তাহলে উপায়, একা আমার পক্ষে তো তাদের প্রতিহত করা কখনোই সম্ভব না। এই লাইনের ট্রেনে সময় বলে কিছু নেই, তার ওপর ধীরে চলো নীতিতে চলে, তাই ধীর স্লথ গতিতে চলতে লাগলো ট্রেন। যেতে যেতে খানিক পরেই আলো নিভে অন্ধকার হয়ে গেল। সে কি ভীষণ অন্ধকার! 2টি পাওয়ার স্টেশনের আউট অফ কানেকশনের জন্য এখানে প্রতিদিনই এরকম হয়। খানিক যাওয়ার পর আবার আপনা থেকেই আলো জ্বলে ওঠে। এবারও তাই হলো। আলো জ্বলতেই আমি অবাক বিষয়ে দেখলাম এক সুন্দরী ভদ্রমহিলা অত্যন্ত সাদা মাটা পোশাক পরে কামরার মাঝামাঝি জায়গায় জানলার ধারে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছেন। ভদ্রমহিলার বয়স খুব বেশি হলে 30-35-এর ওপরে, কখনো না। এই প্রচণ্ড শীতে খোলা জানলার ধারে উনি যে কি করে বসে আছেন তা ভেবে পেলাম না। সবচেয়ে রহস্যের ব্যাপার, উনি উঠলেনই বা কখন? নাকি আমারই চোখের ভুল? তাড়াতাড়ি ছুটে এসে ট্রেন ধরেছি বলে আদৌ ওকে লক্ষ্য করিনি, হয়তো তাই। তবুও আমি একা থাকার নিঃসঙ্গতা দূর করার জন্য আমার সিট ছেড়ে এগিয়ে গিয়ে তার মুখোমুখি বসলাম। ভদ্রমহিলা একবার ফিরেও তাকালেন না আমার দিকে। অবশেষে আমি নিজেই আলাপ জমাতে গেলাম তার সঙ্গে। বললাম, কি ব্যাপার, আপনার সঙ্গে কেউ নেই? আর এত রাতে একা কোথায় চলেছেন? ভদ্রমহিলা একইভাবে বসে রইলেন, কথার উত্তর দিলেন না আমার, এমনকি আমার দিকে চেয়েও দেখলেন না পর্যন্ত। আমি আবার বললাম, কিছু মনে করবেন না, দিনকাল খারাপ তাই বলছি। আমারই একা যেতে ভয় করছে, অথচ আপনি। ভদ্রমহিলা এবারও নিশ্চুপ, ফলে আলাপ আর জমল না। দরকারই বাকি। ট্রেন টিকিয়াপাড়ায় থামল। একবার ভাবলাম নেমে গিয়ে গার্ড কম্পার্টমেন্টের পাশে উঠি। আবার ভাবলাম আর তো মাঝখানে একটাই স্টেশন, তারপরেই রামরাজাতলা, একেবারে সেখানেই নামব। তাই চুপচাপ বসে রইলাম। বসে বসে ভদ্রমহিলার দিকে তাকিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে লাগলাম। মনে মনে আহতও হলাম একটু। কারো সঙ্গে যেচে কথা বলতে গেলে তিনি যদি উত্তর না দেন বা এড়িয়ে যান তাহলে খুবই অসম্মান বোধ হয়। যাই হোক, উনি কথা বলুন আর নাই বলুন, আমার কি আসে যায়? আমি তো মনের মধ্যে কোনো বদ উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাইনি। একা কখনো মহিলাকে রাতে গাড়িতে এভাবে দেখলে কৌতূহল একটু বেশি হয় বই কি, বিশেষ করে উনি যখন একজন ভদ্র মহিলা। সিগন্যাল না পেয়ে ট্রেন দাসনগর ঢুকবার মুখেই থেমে গেল, সেও প্রায় 10 মিনিট। তারপর দাসনগরে, দাসনগর পেরিয়ে রামরাজাতলা ঢোকবার মুখে বেলতলা ক্রসিংয়ে আবারও একবার, তারপর রামরাজাতলা।
রামরাজাতলা পার হতেই সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়া মাত্রই আমার খেয়াল হলো, এ কোথায় চলেছি আমি? আমার তো রামরাজাতলায় নামবার কথা। ওই মহিলার দিকে মনোনিবেশ করার এমনই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম যে নিজ স্টেশন ছেড়ে এলাম। আমি আর কোনো রকম ভাবনা চিন্তা না করে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গেলাম। যেই না নামতে যাব, অমনি হঠাৎ সেই ভদ্রমহিলা উঠে এসে একটা হাত ধরে টান দিলেন আমায়। ট্রেন তখন প্ল্যাটফর্মের বাইরে। আমি খুব বিরক্ত হয়ে বললাম, দিলেন তো দিলেন তো আমার নাম্বার সুযোগটা নষ্ট করে। এখন আমি কি করব? সাঁতরাগাছিতে নামলে যাই হোক পাড়ার ভেতরে কুকুরের তাড়া খেয়েও হেঁটে আমি বাড়ি পৌঁছতাম। এখন আমার সেই উপায়টুকুও রইল না। ভদ্র মহিলা আমার কথার কোনো উত্তর না দিয়ে আবার গিয়ে বসলেন সেই জানলার ধারে। আমি প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে মৌরি গ্রামে নেমে পড়লাম। ট্রেন চলে গেল। আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন প্ল্যাটফর্মে এসে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেলাম। আজ রাতে হাওড়া যাবার কোনো ট্রেন নেই, ফলে বাধ্য হয়ে এখানেই রাত কাটাতে হবে। একেবারে শেষ রাতে একটা লোকাল আছে অবশ্য, সেও তো ৩-৪ ঘন্টার ব্যাপার। আমার চোখ ফেটে যেন জল এলো। আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে আমার অবস্থার কথা জানিয়ে রাতটুকুর মতো তার কাছে আশ্রয় চাইলাম। ভদ্রলোক আমাকে বিমুখ করেননি, তার ঘরে একটু বসবার ব্যবস্থা করে দিলেন। সারা রাত সেই দুঃসহ শীতে মশার কামড় খেয়ে কি করে যে কাটল, তা আমার মতো অবস্থায় যিনি পড়েছেন একমাত্র তিনি জানেন। বহু কষ্টে ৩-৪ ঘন্টা অপেক্ষা করবার পর শেষ রাতে একটা মেচদা লোকাল পেয়ে গেলাম। এই ট্রেনে অবশ্য লোকজন যথেষ্টই ছিল, এদের মধ্যে ব্যাপারই বেশি, তাই আর কোনো অসুবিধা হলো না। মৌরি গ্রাম থেকে রামরাজাতলা মাত্র ৯ মিনিটের পথ। ট্রেন থেকে নেমে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর স্টেশন থেকে বাড়ি যখন ফিরলাম, তখন দেখলাম বাড়ির লোকেদের চোখে মুখে রীতিমতো দুশ্চিন্তার ছাপ। সারা রাত একজন মানুষ বাড়ি না ফিরলে যা হয় আর কি। যাই হোক, আসল ব্যাপারটা বাড়িতে আমি সম্পূর্ণ চেপে গেলাম। বললাম কাল রাতে ফিরতে দেরি হওয়ায় লাস্ট ট্রেনটা একটুর জন্য মিস করি, তাই সারা রাত হাওড়া স্টেশনে পড়ে থেকে ভোরের প্রথম ট্রেনে আসছি। এই বলে বিছানায় শুয়ে তেরে একটা ঘুম দিয়ে শরীরটাকে ঝরঝরে করে নিলাম। এই কাহিনীর এখানেই সমাপ্তি ঘটলে এটা আর গল্প হতো না। এই ঘটনার কিছুদিন পরেই টিকিয়া পাড়ার কাছে নটবর পাল রোডের একটা বাড়িতে আমার ভাগ্নের জন্য মেয়ে দেখতে গেলাম। মেয়েটি সুন্দরী না হলেও চলনসই। আমাদের পছন্দ হওয়ার ব্যাপারটা ওদের জানিয়ে দিলাম। তখন সন্ধে উত্তীর্ণ হয়েছে। আমাদের মতামত জেনে কন্যাপক্ষের লোকেরা পরমানন্দে দোতলায় নিয়ে গেলেন মিষ্টিপুর করাতে। এমন সময় হঠাৎ লোডশেডিং, অন্ধকারে ভরে গেল চারিদিক। আর ঠিক তখনই যা দেখলাম তাতে সারা গা কাটা দিয়ে উঠল আমার। ঘরের দেওয়ালের মাঝামাঝি জায়গায় একটা ছবি টাঙানো ছিল। সেই অন্ধকারেও ছবিটা যেন হঠাৎ কিরকম স্পষ্ট হয়ে উঠল। দেখলাম এই ছবি আর কারো নয়, সেই রাতে ট্রেনের কামরার দেখা সেই ভদ্র মহিলার। সবচেয়ে আশ্চর্য, ছবির মুখ আমার দিকে তাকিয়ে হাসছে। তার চোখের পাতা পড়ছে, ঠোঁট দুটো নড়ছে, আর আর কিছু মনে নেই। সামান্য কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম। পরে অবশ্য খবর নিয়ে জেনেছিলাম ওই ভদ্রমহিলা মেয়েটির মা। বছরখানেক আগে মানসিক ভারসাম্য হারিয়ে টিকিয়া পাড়ার কারশেডের কাছে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। বলা বাহুল্য, এরপরে ওই বাড়িতে আমার ভাগ্নের বিয়ের ব্যাপারটা
আমরাই বাতিল করে দিয়েছিলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অকল্পনীয়। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে।